জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিষয়ের 23-25-07 কোর্স কোডের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিষয়টি আলোচনা করছি। আজকে আমাদের এটি নবম লেকচার। আজকের লেকচারের শিরোনাম রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং 2। রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এই চ্যাপ্টার থেকে আমরা এর আগেও একটা লেকচার দিয়েছি। আজকের এটি আমাদের সেকেন্ড লেকচার। আজকের লেকচারটি হচ্ছে অষ্টম লেকচারের ধারাবাহিকতা। আমরা তারপর থেকে শুরু করছি, অষ্টম লেকচারের পর থেকে এখানে স্টার্ট হবে। আজকের লেকচারের যে লার্নিং আউটকাম সেটা লাইক দিস: প্রিপেয়ার অ্যানালাইসিস শোয়িং। আমরা অ্যানালাইসিস তৈরি করতে পারবো যেটা শো করবে সেল অর প্রসেস ফার্দার, অর্থাৎ আমরা কি এই পয়েন্টে বিক্রি করে দিব না এটাকে ফার্দার প্রোডাক্টটাকে ফার্দার প্রসেস করা হবে। রিপেয়ার, রিটেইন অ্যান্ড রিপ্লেস ইকুইপমেন্ট। এক্সিস্টিং যে ইকুইপমেন্ট রয়েছে, এক্সিস্টিং যে মেশিনটা রয়েছে, আমরা কি সেই মেশিনটা রিটেইন করব না নতুন করে একটা ইকুইপমেন্ট রিপ্লেস করব এক্সিস্টিং মেশিনের, অথবা নতুন করে একটা ইকুইপমেন্ট রিপ্লেস করব এক্সিস্টিং ইকুইপমেন্টের, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বা কিভাবে সিদ্ধান্ত নেব সেটা আমরা অ্যানালাইসিস করতে পারবো। ইলিমিনেট অ্যান আনপ্রফিটেবল বিজনেস সেগমেন্ট অর প্রোডাক্ট, অর্থাৎ যদি বিজনেসের কোনো উইং, কোনো সেগমেন্ট বা কোনো শাখা অথবা কোনো প্রোডাক্ট সে আনপ্রফিটেবল হয়, তাকে কি আমরা ইলিমিনেট করব না এটা কন্টিনিউ করব। অর্থাৎ এটা লস, আনপ্রফিটেবল অথবা লস হওয়া সত্ত্বেও আমরা কি প্রোডাক্টটাকে কন্টিনিউ করব, এটাকে ডিসকার্ড করব অথবা এলিমিনেট করে দেব। অ্যান্ড অ্যালোকেট লিমিটেড রিসোর্সেস। যে রিসোর্স রয়েছে, রিসোর্স তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে, এটা লিমিটেড। সুতরাং এই যে প্রতিষ্ঠানে একাধিক প্রোডাক্ট প্রডিউস করা হয় বা একাধিক বিজনেস সেগমেন্ট রয়েছে, সেক্ষেত্রে কোন সেগমেন্টকে বা কোন প্রোডাক্টকে এমফাসাইজ দেওয়া হবে, রিসোর্সটা কিভাবে অ্যালোকেট করা হবে, সে বিষয়ে আমরা অ্যানালাইসিসটা দেখতে পাবো। ওকে, তো প্রথমে সেলস ভার্সেস ফার্দার প্রসেসিং। এই পয়েন্টে সেলস করা হবে, এটাকে ফার্দার প্রসেস করে আরো মানে ফিনিশড গুড বা ফাইনাল স্টেপে যাওয়া হবে প্রোডাক্টের ক্ষেত্রে। তো এটা আমরা প্রথমে দেখব। তো দেখি আমাদের কি এখানে রয়েছে। Should we sell our product at some point before the final step in its production? আমাদের যে প্রোডাক্টটা রয়েছে এটা কি একটা নির্দিষ্ট পয়েন্টে, অর্থাৎ ফাইনাল স্টেপে যাওয়ার আগেই বিক্রি করে দিব কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে সেলস ভার্সেস ফার্দার প্রসেসিং। সো cost incurred prior to the point of decision is not relevant in the deciding whether to sell or further process a product. আমরা যে পয়েন্টে সিদ্ধান্ত নিতে যাচ্ছি এটাকে কি এই পয়েন্টে বিক্রি করা হবে না ফার্দার প্রসেস করা হবে। যে পয়েন্টে এসে আমরা সিদ্ধান্তটা নেওয়ার জন্য চেষ্টা করছি, এই পয়েন্টের আগের যে খরচগুলা, এই পয়েন্টের পূর্বের যে খরচগুলো সংগঠিত হয়েছে সেগুলো রিলেভেন্ট না এই সেল অর ফার্দার প্রসেস রিলেটেড ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ যে পয়েন্টে আমরা সিদ্ধান্ত নিব তারপরে যদি এরপরে আমরা ফার্দার প্রসেস করব,
কি করব না। সুতরাং ফার্দার প্রসেসিং কস্ট আর ফার্দার প্রসেস করার ফলে যে ইনক্রিমেন্টাল আমার রেভিনিউটা আসবে, সেই ইনক্রিমেন্টাল রেভিনিউ এবং ফার্দার প্রসেসিং কস্ট হচ্ছে আমাদের রিলেভেন্ট কস্ট বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের কনসিডারিং বিষয়। যে পয়েন্টে আমরা ডিসিশন নিতে যাচ্ছি যেটাকে কি এখানে সেল করব না ফার্দার প্রসেস করব, এই পয়েন্টের পূর্বে যে খরচগুলো সংঘটিত হয়েছিল সে বিষয় সেগুলো আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রিলেভেন্ট না, অথবা এগুলো আমরা কনসিডার করব না, লাইক জয়েন্ট কস্ট অ্যান্ড আদার ওয়াইজ। তো জয়েন্ট কস্ট কি সেটা একটু আমরা বলে যাচ্ছি। যখন সেম র ম্যাটেরিয়ালস, সেম লেবার এবং সেম ওভারহেড থেকে একাধিক প্রোডাক্ট তৈরি করা হয়, অর্থাৎ ম্যাটেরিয়ালস, লেবার এবং ওভারহেড জয়েন্টলি ইনকার্ড করা হয়। এই জয়েন্টলি ইনকার্ড করার পরে, জয়েন্টলি খরচ সংগৃহীত হওয়ার পরে একটা পয়েন্টে এসে প্রোডাক্টগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই যে পয়েন্টে আলাদা হয়ে যাচ্ছে সেই পয়েন্টটাকে বলছি আমরা স্পিল্ট অফ পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টে এসে প্রোডাক্টটা ভাগ হয়ে যায়, স্পিল্ট হয়ে যায়। এবং এই স্পিল্ট অফ পয়েন্ট পর্যন্ত একত্রে খরচ সংগৃহীত হয়। ম্যাটেরিয়ালস হতে পারে, লেবার হতে পারে, ওভারহেড হতে পারে, হ্যাঁ, এটা কমন কস্ট থাকে, এটাকে বলছি আমরা জয়েন্ট কস্ট। সো এই জয়েন্ট কস্ট আমাদের কনসিডার করার বিষয় না। জয়েন্ট কস্ট অ্যালোকেটেড হওয়ার পর এটাকে আমরা কি ফার্দার প্রসেস করব না সেল করব। তখন ফার্দার প্রসেস হলে আমাদের খরচ হবে, এবং ফার্দার প্রসেস হওয়ার ফলে এই জয়েন্ট প্রোডাক্ট অথবা স্পিল্ট অফ পয়েন্টে এসে আমরা যে বিক্রি করতাম তার বিক্রয় মূল্যর চেয়ে বা তার রেভিনিউর চেয়ে যদি ইনক্রিমেন্টাল যে রেভিনিউটা পাওয়া যাবে, সেই ইনক্রিমেন্টাল রেভিনিউ এবং ফার্দার প্রসেস কস্ট বা ইনক্রিমেন্টাল কস্ট আমাদের কনসিডার করার বিষয়। ওকে, অ্যাজ এ জেনারেল রুল, a product should be further processed if the incremental revenue from processing is exceed the incremental processing cost, যেটা অলরেডি আমি বলে ফেলেছি, আমরা আলোচনা করে ফেলেছি যে জেনারেল রুলস হচ্ছে যদি ইনক্রিমেন্টাল রেভিনিউ অর্থাৎ স্পিল্ট অফ পয়েন্টের পরে আমরা যদি ফার্দার প্রসেস করতে যাই, তো যে পয়েন্টে আমরা বিক্রি করতে চাই সেই পয়েন্টের যে রেভিনিউ, সেই রেভিনিউর সাথে ফার্দার প্রসেস করার পর যে রেভিনিউ হবে, এই দুইটার যে ডিফারেন্স, যে পরিমাণ রেভিনিউ ইনক্রিমেন্ট হয়, যে পরিমাণ রেভিনিউ ইনক্রিজ হয়, সেই ইনক্রিমেন্টাল রেভিনিউটা যদি ফার্দার প্রসেসিং কস্টের চেয়ে অথবা জয়েন্ট স্পিল্ট অফ পয়েন্টের পরে যে খরচটা করা হয়, যাকে আমরা ফার্দার প্রসেসিং কস্ট বলি অথবা এডিশনাল কস্ট বলে থাকি, সেই ইনক্রিমেন্টাল কস্টের চেয়ে যদি ইনক্রিমেন্টাল রেভিনিউ বেশি হয় তাহলে আমরা প্রোডাক্টটাকে ফার্দার প্রসেস করবো। এটা হচ্ছে জেনারেল রুল এই সেল অর ফার্দার প্রসেসিং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। ওকে, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখার চেষ্টা করছি। সমিল ইনকর্পোরেশন কার্ডস logs from which unfinished lumber and sawdust are the immediate joint product. সমিলেতে কাঠ কাটা হয়, এখানে তার এক্সাম্পল দেওয়া আছে। তো সে তৈরি করছে বা লগস মানে কাঠ কেটে সে তৈরি করছে আনফিনিশড লাম্বার, যাকে আমরা গাছের কি বলি তক্তা বলতে পারি, এ জাতীয় কিছু একটা, তক্তা বা খুঁটি, লোকাল ল্যাঙ্গুয়েজে আমি এটা টার্মটা ইউজ করলাম, কাঠ কেটে যেটা বের করা হয় এটা তৈরি হচ্ছে। অ্যান্ড সডাস্ট, এবং সডাস্ট মিন্স হচ্ছে গাছের গুঁড়ি, ওই কাটার ফলে যে ছোট 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 গুঁড়োগুলো বেরিয়ে আসে। আর ইমিডিয়েট জয়েন্ট প্রোডাক্ট, এই দুটো হচ্ছে ইমিডিয়েট জয়েন্ট প্রোডাক্ট, এটা লাম্বার আর হচ্ছে সডাস্ট। তো আনফিনিশড লাম্বার ইজ সোল্ড as is or processed further into finished lumber. এই আনফিনিশড লাম্বারকে আমরা এই অবস্থায় বিক্রি করতে পারি অথবা ফিনিশড লাম্বারেও আমরা কনভার্ট করতে পারি, প্রসেস করতে পারি। And sawdust can also be sold as is to gardening wholesaler or processed further into presto logs.
যেটা সডাস্ট রয়েছে সেটাও অ্যাজ ইজ অবস্থায় আমাদের সেল করার সুযোগ রয়েছে, অথবা ফার্দার প্রসেস করার পর এটাকে প্রেস্টো লক্স নামে আমরা প্রডিউস করতে পারি। প্রেস্টো লক্স হচ্ছে বেসিক্যালি আগুন জ্বালানোর জন্য এক ধরনের যে মানে গাছের গুঁড়ি দিয়ে এটা তৈরি করা হয়ে থাকে সেটা। সুতরাং গাছের গুঁড়িটাকে আমরা যে ছোট 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 যেগুলা বেরিয়ে আসছে, যেগুলা কাটার ফলে যেটা এডিশনালি বের হয়, এটা কি অ্যাজ ইজ বিক্রি করা যেতে পারে, অথবা প্রেস্টো লক্স কনভার্ট করে বিক্রি করা যেতে পারে, এবং আনফিনিশড লাম্বারকেও ওই অবস্থায় বিক্রি করার সুযোগ রয়েছে, অথবা এটাকে ফিনিশড লাম্বারেও প্রসেস করে ফার্দার প্রসেস করার সুযোগটা রয়েছে। এখন সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমরা কি ফিনিশড লাম্বারে কনভার্ট করব, সডাস্টকে কি আমরা প্রেস্টো লক্সে কনভার্ট করব, বা ফার্দার প্রসেস করব, না এখানেই অ্যাজ ইজ অবস্থা সেলস করে দিব। তো আমরা একটা অঙ্কের মাধ্যমে, একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখার চেষ্টা করছি। সেল অর প্রসেস ফার্দার, এটা কন্টিনিউশন হচ্ছে। ডাটা অ্যাবাউট সমিল জয়েন্ট প্রোডাক্ট ইনক্লুডস, অর্থাৎ জয়েন্ট প্রোডাক্ট বলতে তারা কাঠ কেটে লাম্বার তৈরি করছে এবং সডাস্টও বেরিয়ে আসছে, সো দুইটা হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট। তো এই দুইটা প্রোডাক্টের ইনফরমেশন এখানে দেয়া রয়েছে, দেখি পাচ্ছি। সো সেলস ভ্যালু এট দ্য স্পিল্ড অফ পয়েন্ট, লাম্বার 150 পার লক অ্যান্ড সডাস্ট 40 পার লক। আমরা স্পিল্ড অফ পয়েন্ট কি সেটা প্রিভিয়াস স্লাইডে একটু হলেও বলেছিলাম, একটু আবার আমরা বলে নিচ্ছি। স্পিল্ড অফ পয়েন্ট হচ্ছে যে পয়েন্টে এসে জয়েন্ট কস্ট থেকে প্রোডাক্টগুলো আলাদা হয়ে যায়। জয়েন্ট কস্ট কি, অর্থাৎ একাধিক প্রোডাক্ট তৈরি হচ্ছে একই জয়েন্টলি বা কমন খরচের দ্বারা। ম্যাটেরিয়ালস, লেবার, ওভারহেড, এই তিন ধরনের খরচই হতে পারে। এই তিন ধরনের খরচ দিয়ে একত্রে প্রোডাক্ট প্রডিউস হয়, এবং যে জায়গায় এসে আর জয়েন্টলি খরচ করা হয় না, কমন খরচ করা হয় না, ইন্ডিভিজুয়ালি খরচটা সংগঠিত হবে পরবর্তীতে যদি আমরা প্রসেস করতে যাই। তো যে পয়েন্টে সেটাকে আমরা আলাদা করেছি, ডিভাইড করেছি, স্পিল্ট অফ করেছি, তাকেই বলছি আমরা স্পিল্ট অফ পয়েন্ট। তো স্পিল্ট অফ পয়েন্টে এসে লাম্বারকে বিক্রি করা যাচ্ছে $140, এবং সডাস্টকে আমরা বিক্রি করতে পারছি শুধু $40 পার লক। পার লক লাম্বার 140 অ্যান্ড পার লক sawdust 40. Okay. Sales value after further processing, যদি এই লাম্বারকে অ্যাজ ইজ অবস্থায় বিক্রির মূল্য ছিল 140, অ্যাজ ইজের চেয়ে যদি আমরা ফার্দার প্রসেস করি, ফিনিশড লাম্বারে কনভার্ট করি, তাহলে এটা বিক্রি করা যাচ্ছে $270, এবং সডাস্টকে আমরা বিক্রি করতে পারছি $50। যদি এটাকে প্রেস্টো লগে আমরা পরিণত করতে চাই ফার্দার প্রসেস করার পরে, তাহলে এটার বিক্রয় মূল্য হবে তখন $50। অ্যালোকেটেড জয়েন্ট প্রোডাক্ট কস্ট $176 and $24. দ্যাট মিনস লাম্বার স্পিল্ড অফ পয়েন্টে অথবা অ্যাজ ইজ অবস্থায় যদি আমরা বিক্রি করতে যাই, তখন লাম্বারের কস্ট হচ্ছে 176 এবং সডাস্টের কস্ট হচ্ছে অনলি $24। কস্ট অফ ফার্দার প্রসেসিং, যদি এটাকে ফার্দার প্রসেস করতে যাই, লাম্বারের ফার্দার প্রসেসিং কস্ট হবে $50 পার লক, অ্যান্ড সডাস্টের ফার্দার প্রসেসিং কস্ট হচ্ছে $20 পার লক। দিস ইজ দ্য ইনফরমেশন। এটা অ্যাজ ইজ অবস্থায় সেলিং প্রাইস লাম্বারের, অ্যাজ ইজ অবস্থায় সেলিং প্রাইস সডাস্টের। ফার্দার প্রসেস করার পর লাম্বারের সেলিং প্রাইস 270 অ্যান্ড সডাস্টের সেলিং প্রাইস, সডাস্ট তখন থাকছে না, তখন তার নাম হচ্ছে পেস্ট্রোলগ, আর লাম্বারের নাম হচ্ছে ফিনিশড লাম্বার যাকে বলছি আমরা। এটা হচ্ছে ফার্দার প্রসেস করার পরের সেলিং প্রাইস বা সেলস ভ্যালু পার ইউনিট। এটা প্রিয়র কস্ট হচ্ছে 176, যে পয়েন্টে এসে সিদ্ধান্ত নিতে যাচ্ছি তার পূর্বের খরচ হচ্ছে লাম্বারে 176, সডাস্টে 24, অ্যান্ড ফার্দার প্রসেসিং কস্ট লাম্বার 50 and sawdust 20. Analysis of sale or process further.
আমরা দেখার চেষ্টা করছি। আমাদের এখানে কমন নীতি হচ্ছে যে ইনক্রিমেন্টাল রেভিনিউটা বেশি না ইনক্রিমেন্টাল কস্টটা বেশি। যদি ইনক্রিমেন্টাল রেভিনিউ ইনক্রিমেন্টাল কস্টের চেয়ে বেশি হয় তাহলে আমরা ফার্দার প্রসেস করব। যদি ইনক্রিমেন্টাল রেভিনিউ ইনক্রিমেন্টাল কস্টের চেয়ে কম হয় তাহলে এটাকে আমরা স্পিল্ড অফ পয়েন্টে অথবা ফার্দার প্রসেসের পূর্বেই এই পয়েন্টে যেখানে আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি এখানেই বিক্রি করে দেবো, এই পয়েন্টেই বিক্রি করে দেবো। ওকে, সো পার লক লাম্বার এবং সডাস্টের ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। ফাইনাল সেলস ভ্যালু আফটার ফার্দার প্রসেসিং, ফাইনাল সেলস ভ্যালু আফটার ফার্দার প্রসেসিং পার log of lumber is 270 and sawdust 50. Sales value at split of point, that means further process সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জায়গায় যে পয়েন্টে এসে আমরা সিদ্ধান্ত নিতে চাই এটাকে কি ফার্দার প্রসেস করা হবে না এখানে বিক্রি করা হবে, সেই পয়েন্টের বিক্রয় মূল্য হচ্ছে পার লগ অফ লাম্বার, দ্যাট মিনস আনফিনিশড লাম্বার 140 and sawdust as is অবস্থায় 40 পার লগ। ইনক্রিমেন্টাল রেভিনিউ ফ্রম ফার্দার প্রসেসিং, সো ফার্দার প্রসেস করার ফলে রেভিনিউ ইনক্রিজ হচ্ছে পার লগ লাম্বারে অন $30 and sawdust only $10. কস্ট অফ ফার্দার প্রসেসিং, ফার্দার প্রসেসিং কস্ট হবে পার লগ লাম্বারে 50 and sawdust হচ্ছে 20। আমরা প্রিভিয়াস স্লাইডে এই ইনফরমেশনগুলো আমরা দেখেছি। The financial advantages or disadvantages of further processing. Per log lumber 80 positive figure, that means financial advantage হচ্ছে ফার্দার প্রসেস করার ফলে লাম্বার থেকে ইনক্রিমেন্টাল রেভিনিউ আসছে। ইনক্রিমেন্টাল রেভিনিউ, ডিফারেন্স অফ ইনক্রিমেন্টাল রেভিনিউ আর ইনক্রিমেন্টাল ফার্দার প্রসেসিং কস্ট বা ইনক্রিমেন্টাল কস্ট, এই দুইটা ডিফারেন্স হচ্ছে $80। দ্যাট মিনস আমার প্রফিট ইনক্রিজ করবে, ইনকাম জেনারেট করবে এডিশনালি $80 পার লাম্বার বা পার লগ লাম্বার, বাট sawdust will decrease incremental revenue or incremental income, sawdust will decrease income $10 by per log sawdust. sawdust আমার ইনক্রিমেন্টাল রেভিনিউটা কম হচ্ছে ফার্দার প্রসেসিং কস্টের চেয়ে, এটা লাভের পরিবর্তে লস ইন্ডিকেট করছে পার লগ sawdust $10 করে। সো সিদ্ধান্ত আমরা এভাবে নিতে পারছি, দ্য লাম্বার শুড বি প্রসেসড ফার্দার অ্যান্ড দ্য sawdust শুড বি সোল্ড অ্যাট দ্য স্পিল্ট অফ পয়েন্ট অর উইদাউট ফার্দার প্রসেসিং। সুতরাং আমরা সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে যে পার লগ লাম্বার প্রফিট ইনক্রিজ করছে $80 করে, সুতরাং এটাকে ফার্দার প্রসেস করা উচিত। এটা আমরা ফার্দার প্রসেস করবে sawdust, এই যে প্রতিষ্ঠানের কথা আমরা বলছি তারা এটাকে ফার্দার প্রসেস করবে, কিন্তু sawdust স্পিল্ট অফ পয়েন্টই অ্যাজ ইজ অবস্থায় বিক্রি করা বেটার, কারণ এটাকে ফার্দার প্রসেস করতে গেলে প্রফিট ইনক্রিজ করবেই না, বরং লস ইনক্রিজ করবে $10 করে per log sawdust. So the lumber should be processed further, that means the lumber should be converted to finished lumber and sawdust should be sold without further processing. Okay, then আমরা আলোচনা করতে যাচ্ছি রিপেয়ার, রিটেইন অর রিপ্লেস ইকুইপমেন্ট। আমাদের এক্সিস্টিং ইকুইপমেন্ট, এক্সিস্টিং মেশিন, এটাকে কি আমরা এক্সিস্টিংটা কন্টিনিউ করব না নতুন করে একটা রিপ্লেস করব, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আলোচনা করব এবং দেখার চেষ্টা করছি। ওকে, একটু বলে নিচ্ছি রিপেয়ার, রিটেইন অর রিপ্লেস ইকুইপমেন্ট কি। আমাদের এক্সিস্টিং যে মেশিনটা রয়েছে, এক্সিস্টিং যে ইকুইপমেন্টগুলো রয়েছে, এটাই কি কন্টিনিউ হবে আমাদের প্রোডাকশন কন্টিনিউ রাখার জন্য, না এই এক্সিস্টিং মেশিন ইকুইপমেন্টের স্থলে নতুন করে আমরা কোনো মেশিন অথবা ইকুইপমেন্ট রিপ্লেস করব কিনা, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে ডিসিশন রিগার্ডিং রিপেয়ার, রিটেনশন অর রিপ্লেস ইকুইপমেন্ট। ওকে, সো আমরা একটা প্রবলেম সলভের মাধ্যমে এই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া যায় সেটা দেখার চেষ্টা করছি। তো জেফ কোট কোম্পানি হ্যাজ এ ফ্যাক্টরি মেশিন উইথ a book value of 40,000
and remaining useful life of 4 years. এই জেফ কোড কোম্পানির একটা ফ্যাক্টরি মেশিন আছে যার বুক ভ্যালু হচ্ছে 40,000। and বুক ভ্যালু কি? বুক ভ্যালু হচ্ছে লিখিত মূল্য। তার প্রতিষ্ঠানের বইয়ে জেফ কটের যে অ্যাকাউন্ট রয়েছে এই মেশিন পারপাস, সেই মেশিনের ভ্যালু আছে 40,000 অ্যান্ড এ রিমাইনিং ইউজফুল লাইফ অফ 4 ইয়ার্স, এবং এই মেশিনটা লাইফ আছে রিমেনিং 4 ইয়ার্স, ফার্দার সে 4 ইয়ার্স সার্ভিস কন্টিনিউ করবে। ওকে, ইট ইজ কনসিডারিং রিপ্লেসিং দিস মেশিন উইথ এ নিউ মেশিন। একটা চিন্তা ভাবনা করা হচ্ছে যে এই মেশিনটার জায়গায় একটা নতুন মেশিন রিপ্লেস করা যায় কিনা, সেটা বিষয়ে আলোচনা চলছে, কনসিডারিং চলছে, সিদ্ধান্ত নেওয়ার বিষয় চলে আসছে। এখন সিদ্ধান্তটা আমরা নেওয়ার চেষ্টা করব কিছু অ্যানালাইসিসের মাধ্যমে যে হ্যাঁ এটা কি ভায়াবল হবে কিনা রিপ্লেসমেন্ট করা, রিপ্লেসমেন্ট করলে প্রফিট কি ইনক্রিজ করবে না এক্সিস্টিং মেশিন দ্বারা আমরা কন্টিনিউ করব। ওকে, a new machine is available that cost $1,20,000. তো এই রিপ্লেসিং এর সিদ্ধান্ত নেওয়ার জন্য যখন চিন্তা করা হচ্ছে তখন যে মেশিন দ্বারা এই এক্সিস্টিং মেশিনটাকে রিপ্লেস করা হবে, তো নতুন মেশিন যেটা পাওয়া যাচ্ছে তার ভ্যালু হচ্ছে $1,20,000। ইট ইজ এক্সপেক্টেড টু হ্যাভ জিরো স্যালভেজ ভ্যালু, এর কোনো স্যালভেজ ভ্যালু থাকবে না, অর্থাৎ ইউজ করা শেষ হয়ে গেলে এটা কোনো বিক্রয় মূল্য নাই। অ্যাট দ্য এন্ড অফ ইটস 4 ইয়ার ইউজফুল লাইফ, এটারও ইউজফুল লাইফ 4 ইয়ার্স। সুতরাং 4 ইয়ার ইউজ করার পরে যখন তার লাইফ শেষ হয়ে যাবে এর কোনো সেলভেজ ভ্যালু নাই, তখন এটা বিক্রয় মূল্য থাকবে না কোনো কিছু। যে মেশিনটা নতুন করে বাজারে পাওয়া যাচ্ছে রিপ্লেসমেন্ট করার জন্য তার ক্রয় মূল্য হচ্ছে $1,20,000, বাট ইট হ্যাজ নো সেলভেজ ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ 4 ইয়ার ইউজফুল লাইফ, এটারও ইউজফুল লাইফ 4 ইয়ার্স। আর এক্সিস্টিং যে মেশিন যার বুক ভ্যালু 40,000, its life, its remaining life also 4 years. Okay, if the new machine is acquired, variable manufacturing costs are expected to be decreased from $1,60,000 to $1,25,000 annually, and the old unit will be scrapped. যদি নতুন মেশিনটা রিপ্লেসমেন্ট করা হয় তাহলে এখন এক্সিস্টিং যে পুরাতন মেশিনটা আছে সেই মেশিনটার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে পার ইয়ারে $1,60,000। যদি নতুনটাকে বসানো হয়, রিপ্লেসমেন্ট করা হয়, তাহলে এই যে $1,60,000, তখন আমাদের অ্যানুয়াল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট হবে $1,25,000। এটা কমে যাচ্ছে তখন, এবং পুরাতন যে মেশিনটা ওল্ড যে ইউনিটে রয়েছে এটা স্ক্র্যাপ হয়ে যাবে। দ্যাট মিন্স এর কোনো সেলভেজ ভ্যালু নাই, অথবা কোথাও রিপ্লেসমেন্ট করা যাবে না, অন্য কোথাও ইউজ করার সুযোগও নাই। ওকে, দ্য ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস ফর 4 ইয়ার পিরিয়ড ইজ অ্যাজ ফলোস। তাহলে আমরা দ্যাট মিন্স নেক্সট স্লাইডে আমরা দেখছি এই ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস কিভাবে আমরা করতে পারছি 4 ইয়ারের জন্য। যেহেতু 4 ইয়ার তাদের এক্সিস্টিং মেশিনেরও লাইফ 4 ইয়ার, আর নতুন যদি মেশিনটা রিপ্লেসমেন্ট করতে যায় সেটাও লাইফ 4 ইয়ার। সুতরাং 4 ইয়ারে আমাদের ইনক্রিমেন্টাল অ্যানালাইসিসটা যদি দেখতে পাই বা কম্পেয়ার করতে পারি যে এক্সিস্টিং মেশিন কি অবস্থা এবং নতুন মেশিনের কি অবস্থা, তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের কি এটা রিপ্লেসমেন্ট বা রিপেয়ার করার প্রয়োজন হবে, সেটা কি ভায়াবল হবে, সেটা কি ভালো হবে, সেটা কি প্রফিটেবল হবে, না এক্সিস্টিং মেশিনটাই কন্টিনিউ করা বেটার হবে। ওকে, দেন ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস ফর 4 ইয়ার পিরিয়ড আমরা এভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিটেন মেশিন, রিপ্লেস মেশিন, নেট ইনকাম ইনক্রিজ অর ডিক্রিজ। ওকে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, রিটেন মেশিন যদি আমরা কন্টিনিউ করতে যাই, যদি রিটেন মেশিনটা, যদি এক্সিস্টিং মেশিনটাকে আমরা রিটেন করতে চাই, তাহলে পার ইয়ার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে $1,60,000। এই যে $1,60,000 ইন্টু 4 ইয়ার্স, দ্যাট মিনস $6,40,000 ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হবে এক্সিস্টিং মেশিনে 4 বছরে। যদি আমরা নতুন মেশিন রিপ্লেস করি, ওল্ড মেশিনের সাথে যদি রিপ্লেসমেন্ট করা হয় নতুন মেশিন দ্বারা, তাহলে আমাদের ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং
কস্ট হবে পার ইয়ারে 1,25,000, তখন 1,60,000 থেকে কমে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হবে 1,25,000। সো 4 বছরে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 5 লাখ। ওকে, এই যে 5 লাখ। সো নিট ইনকাম ইনক্রিজ 1,40,000। যদি নতুন মেশিন আমরা রিপ্লেসমেন্ট করি তাহলে নিট ইনকামটা বৃদ্ধি পাচ্ছে 1,40,000। 6,40,000 মাইনাস 5 লাখ, সো 1,40,000। পুরাতন মেশিনে যদি ওল্ড মেশিনকে আমরা রিটেন করি তাহলে আমাদের ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হবে 6,40,000 4 বছরে। যদি নতুন মেশিনকে আমরা রিপ্লেস করতে চাই তাহলে হচ্ছে 5 লাখ। সুতরাং এই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মাধ্যমে যেহেতু কমে যাচ্ছে খরচটা, আমার প্রফিট ইনক্রিজ করবে 1,40,000। নিউ মেশিন কস্ট, অর্থাৎ নতুন মেশিন যদি রিপ্লেসমেন্ট করতে চাই তাহলে আমাদের নতুন মেশিনের খরচ হচ্ছে 1,20,000। সো এটা আমার প্রফিট কমাচ্ছে 1,20,000। কারণ পুরাতন মেশিন কন্টিনিউ করলে তো আমাকে আর খরচ এখানে করতে হচ্ছে না, পুরাতন মেশিন দ্বারাই কন্টিনিউ করা যাবে। হ্যাঁ, সো রিপ্লেসমেন্ট হলে আমাদেরকে নতুন মেশিন পারচেস করতে হবে এবং তার ভ্যালু হচ্ছে $1,20,000। সো এটা প্রফিট 4 বছরে এই প্রফিটটা কমে যাচ্ছে 1,20,000। সো টোটাল কস্ট রিটেন মেশিন 6,40,000 and replace machine cost 6,20,000, and finally incremental revenue or incremental profit will increased by 20,000 if replace the new machine. তাহলে এখন আমাদের সিদ্ধান্ত কি আসতে পারে? রিটেইন অর রিপ্লেস? ইয়েস। তো এই প্রতিষ্ঠানের জেফকোট কোম্পানির এই মেশিনকে রিপ্লেস করা দরকার, তাদের রিপ্লেসমেন্ট করা উচিত, বিকজ ইট উইল ইনক্রিজ প্রফিট বাই 20,000। 4 বছরে সে প্রফিট বাড়াবে $20,000। সুতরাং নতুন মেশিনকে আমরা পুরাতন মেশিনকে আমরা রিপ্লেসমেন্ট করব নতুন মেশিন দিয়ে। ওকে, সো এরকমের যদি আমাদের রিপ্লেসমেন্ট রিলেটেড কোনো প্রবলেম আমরা দেখতে পাই, সো দিস ইজ দ্য ওয়ে যে এক্সিস্টিং মেশিন এবং রিপ্লেসমেন্ট মেশিন বা নতুন মেশিন, এদের যে ইনক্রিমেন্টাল প্রফিট কত, ইনক্রিমেন্টাল রেভিনিউ কত, ইনক্রিমেন্টাল বেনিফিট কত, সেটা আমরা বের করব, কম্পারেটিভ অ্যানালাইসিস করব। এরপরে আমাদের সিদ্ধান্ত তখন নিয়ে নিব। যদি আমাদের প্রফিটকে ডিক্রিজ করে তাহলে আমরা এক্সিস্টিং মেশিনকে কন্টিনিউ করব, যদি রিপ্লেসমেন্ট করার ফলে প্রফিট ইনক্রিজ করে তাহলে আমরা পুরাতন মেশিনকে নতুন মেশিন দ্বারা রিপ্লেসমেন্ট করব। সো দিস ইজ দ্য ওয়ে টু মেক এ ডিসিশন রিগার্ডিং রিটেইন অর রিপ্লেস। রিটেইন মিন্স ওল্ড মেশিনকে বা ওল্ড ইকুইপমেন্টকে ধরে রাখা, রিপ্লেস মিন্স হচ্ছে ওল্ড মেশিনের জায়গায় নতুন মেশিন রিপ্লেস করা। ওকে, eliminate a business segment or a product. যখন একাধিক বিজনেস সেগমেন্ট থাকে, একাধিক বিজনেসের শাখা থাকে বা একাধিক প্রোডাক্ট থাকে, তো যদি কোনো প্রোডাক্ট আনপ্রফিটেবল হয় বা লস কন্টিনিউ করে তাহলে সেই সেগমেন্টকে, বিজনেসের সেই সেগমেন্টকে বা সেই প্রোডাক্টকে আমরা ইলিমিনেট করব কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত কিভাবে নিব সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করছি। Should we add or drop a business segment such as product or a store? যেটা অলরেডি বলেছি যে আমাদের কি প্রোডাক্ট কন্টিনিউ করব, অ্যাড করব, না এটাকে ড্রপ করব, না এলিমিনেট করব, সেই বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতে যদি সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে এলিমিনেট এ বিজনেস সেগমেন্ট এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বা ডিসিশন মেক করা। An add or drop decision should be based only on the differential or incremental revenues and cost. কোনো বিজনেস সেগমেন্ট বা কোনো প্রোডাক্ট ইলিমিনেট করা, ড্রপ করা, এটা আমরা এই সিদ্ধান্তটা নিব ইনক্রিমেন্টাল বা ডিফারেন্সিয়াল রেভিনিউ এবং কস্টের উপর বেসিস করে। অর্থাৎ এক্সিস্টিং সেগমেন্ট
থাকার ফলে আমার কি বেনিফিট, আর এক্সিস্টিং সেগমেন্টটা বা প্রোডাক্টটা এলিমিনেট করার পরে আমার প্রফিটের কি সিচুয়েশন হয়। যদি ডিফারেন্সিয়াল বা রেভিনিউটা ইনক্রিজ করে বা ডিক্রিজ করে, তার উপর বেসিস করে আমরা সিদ্ধান্ত নিব। রেভিনিউ অ্যান্ড কস্ট আইটেম unaffected by the decision should be disregarded. যদি কোনো রেভিনিউ এবং খরচ এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আনএফেক্টেড হয়, সেটাকে আমাদের ডিসরিগার্ড করতে হবে, সেটাকে আমরা কনসিডার করব না। ডিফারেন্সিয়াল revenues and cost are segment contribution margin and some traceable fixed cost. এই ডিফারেন্সিয়াল রেভিনিউ এবং খরচ হচ্ছে মূলত সেগমেন্ট কন্ট্রিবিউশন মার্জিন। এটা যে কন্ট্রিবিউশন মার্জিন কি, ডিফারেন্স কি হচ্ছে, এটা থাকার ফলে কন্ট্রিবিউশন মার্জিন কি হয়, অথবা এটাকে আমরা এলিমিনেট করলে কন্ট্রিবিউশন মার্জিন কি ইনক্রিজ করে ডিক্রিজ করে, এবং সাম ট্রেসেবল ফিক্সড কস্ট অলসো ডিফারেন্সিয়াল রেভিনিউ এবং ডিফারেন্সিয়াল কস্টের পার্ট। ওকে, and qualitative consideration are important. এক্ষেত্রেও এই সেগমেন্ট বাদ দেওয়ার ক্ষেত্রেও কোয়ালিটেটিভ কনসিডারেশন একটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে লেবার রয়েছে, যে শ্রমিক রয়েছে, তাদের একটা বিষয় রয়েছে, কিছু এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে, অথবা এই সেগমেন্টের উপর ডিপেন্ড করে অন্য সেগমেন্টের কাজ, এই সেগমেন্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে অন্য সেগমেন্টের প্রোডাক্টের। সুতরাং কোয়ালিটেটিভ কনসিডারেশন আর অলসো ইম্পর্টেন্ট অ্যান্ড ইট শুড বি কনসিডার্ড। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখার চেষ্টা করছি। ডিউ টু ডিক্লাইন popularity of digital watches, Lovell Company digital watch line has not reported a profit for several years. যেহেতু পপুলারিটি কমে যাচ্ছে ডিজিটাল ওয়াচের, সুতরাং লবেল কোম্পানি ডিজিটাল ওয়াচ যে লাইনটা আছে, যে সেগমেন্টটা আছে, যে প্রোডাক্টটা আছে, সে প্রিভিয়াস কিছু সেভারাল ইয়ার্সই সে রিপোর্ট করছে কোনো প্রফিটের নাই, বা সে লস রিপোর্ট করছে। লবেল ইজ কনসিডারিং হোয়েদার টু কিপ দিস প্রোডাক্ট লাইন অর ড্রপ ইট। এখন লবেল চিন্তা করতেছে তাকে কি প্রোডাক্টটা কন্টিনিউ করবে, এটাকে কি ধরে রাখবে, ডিজিটাল ওয়াচটাকে সে প্রডিউস করবে, এটাকে কি ধরে রাখবে, না এটাকে এলিমিনেট করবে, ড্রপ করে দিবে। সো এই ডিসিশন লাইনটা আমরা একটু দেখে নিচ্ছি, ডিসিশন লাইনটা কিভাবে হবে। Lovell should drop the digital watch segment only if its profit would increase. That means যদি ডিজিটাল ওয়াচ সেগমেন্টকে, ডিজিটাল ওয়াচ প্রোডাক্ট লাইনকে যদি ইলিমিনেট করা হয়, ইলিমিনেট করার ফলে যদি লোভেল কোম্পানির বা লোভেলের প্রফিটটা ইনক্রিজ করে, তাহলেই এটাকে আমরা ড্রপ করব অথবা ইলিমিনেট করব সেই ডিজিটাল ওয়াচকে। Lovell will compare the contribution margin that would be lost if the digital watch line was discontinued, the fixed expenses that would be avoidable if the line was discontinued. অর্থাৎ ডিজিটাল ওয়াচকে যদি আমরা ডিসকন্টিনিউড করি, যদি ইলিমিনেট করি, ইলিমিনেট করলে আমি যে পরিমাণ কন্ট্রিবিউশন মার্জিন হারাবো, যদি এটাকে যদি এই ডিজিটাল ওয়াচকে এলিমিনেট করা হয়, ড্রপ করা হয়, তাহলে ওই পরিমাণ ফিক্সড কস্ট আমরা অ্যাভয়েড করতে পারবো কিনা, সেটা দেখার বিষয়। অর্থাৎ যে পরিমাণ কন্ট্রিবিউশন মার্জিন আমরা লস করব, সেই পরিমাণের ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্সেস দ্যাট উড বি অ্যাভয়েডেড ইফ দ্য লাইন ওয়াজ ডিসকন্টিনিউড। তো দেখা যাচ্ছে যে আমরা দেখি তাহলে কি হয়, যে আমরা ওই পরিমাণ, যে পরিমাণ কন্ট্রিবিউশন মার্জিন আমরা লস করব বা লস্ট হবে, সেটা সেই পরিমাণ বা তার চেয়ে বেশি আমাদের ফিক্সড এক্সপেন্সেস আমরা অ্যাভয়েড করতে পারি কিনা, সেটা যদি অ্যাভয়েড করা যায় তার চেয়ে বেশি, তাহলে প্রফিটেবল হবে, আর না হলে তো এটাকে আমাদের ধরে রাখতে হবে। ওকে, সেগমেন্ট ইনকাম স্টেটমেন্ট ডিজিটাল ওয়াচেস। এখন ডিজিটাল ওয়াচের এক্সিস্টিং যে সিচুয়েশন, ডিজিটাল ওয়াচ যদি থাকে, শুধু ডিজিটাল ওয়াচের আমরা ইনকাম স্টেটমেন্ট দেখছি একটু। সেলস 5 লাখ, ডিজিটাল ওয়াচ বিক্রি হচ্ছে বর্তমানে 5 লাখ টাকা। ওকে, লেস ভেরিয়েবল এক্সপেন্সেস, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট $1,20,000, ভেরিয়েবল শিপিং কস্ট 5,000 and commission 75,000. Total variable expenses 2 lakh. So
digital was produce contribution margin 3 lakh, sales minus variable expenses, that means contribution margin 3 lakh. So digital was produces is still 3 lakh contribution margin, less fixed expenses, general factory overhead 60,000, salary of line manager 90,000, depreciation of equipment 50,000, advertising direct 1 lakh, and rent factory space 70,000, general administrative expenses 30,000. That means fixed cost for digital watches 4 lakh. So net operating loss 1 lakh. Contribution margin 3 lakh minus fixed expenses 4 lakh. Digital watch produces 1 lakh loss per year. এটা হচ্ছে ওর ডিজিটাল ওয়াচের ইনকাম স্টেটমেন্ট। ওকে, an investigation has revealed that ইনভেস্টিগেশন করা হয়েছে এবং সেটা দেখাচ্ছে the fixed general factory overhead and fixed general administrative expenses will not be affected by dropping the digital watch line. যদি ডিজিটাল ওয়াচ লাইনকে ড্রপ করা হয় তাহলে ফিক্সড জেনারেল ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের উপর কোনো এফেক্ট করবে না, এই খরচ কমানো যাবে না। ডিজিটাল ওয়াচ যদি ড্রপও করি, ইলিমিনেটও করি, তাহলেও যে ফিক্সড জেনারেল ফ্যাক্টরি ওভারহেড সে কন্টিনিউ হবে এবং ফিক্সড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসটাও আমাদের কন্টিনিউ হবে, এটা বাদ দিতে পারবো না। দ্য ফিক্সড জেনারেল factory overhead and general administrative expenses assigned to this product would be allocated other product line. তখন এই খরচটা অন্য প্রোডাক্টের উপর গিয়ে বর্তাবে হবে, অন্য প্রোডাক্টের উপর রিঅ্যালোকেটেড করতে হবে। দ্যাট মিন্স ওভারঅল প্রতিষ্ঠান হিসাবে তার কিন্তু খরচ কমানোর সুযোগ নেই, তখন অন্য প্রোডাক্টের কন্ট্রিবিউশন মার্জিন, অন্য প্রোডাক্টের প্রফিটটা কমে যাবে তখন। সো দিস ইজ দ্য কনসিডারিং ফ্যাক্টর, যে যদি আমরা এটাকে ইলিমিনেটও করতে চাই অথবা বাদ দিতেও চাই, তাহলে ফিক্সড জেনারেল ফ্যাক্টরি ওভারহেড এন্ড ফিক্সড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ইনকার হবে, সেটাকে বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। The equipment used to manufacture digital watches has no resale value or alternative use, and also বর্তমানে যে ডিজিটাল ওয়াচ তৈরি করার জন্য যে ইকুইপমেন্ট ইউজ করা হচ্ছে, সেই ইকুইপমেন্ট এটাকে রিসেল করা যাবে না, কোথাও বিক্রি করা যাচ্ছে না, এবং এটা অন্য কোথাও ইউজ করার সুযোগও নাই। দ্যাট মিন্স এসকার্ভ হয়ে যাবে, এটা কোনো ভ্যালুও নাই মার্কেটে, কোথাও রিসেল করা যাচ্ছে না, আবার এটা অন্য কোনো অল্টারনেটিভ ব্যবহার করার স্কোপও নাই। সো দিস ইজ দ্য ফ্যাক্টর। শুড লবেল রিটেইন অর ইলিমিনেট দ্য ডিজিটাল ওয়াচ সেগমেন্ট? তাহলে সে কি এটা ধরে রাখবে না ইলিমিনেট করবে? তার কি করা উচিত? আমরা শুরুতে কিছু ইনফরমেশন এখানে দেখে আসছিলাম, কিছু গাইডলাইন্স সিচুয়েশন বলা হয়েছে। এরপরে ডিজিটাল ওয়াচেস এর একটা ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে, এখানে ইনফরমেশনগুলো সবই দেয়া আছে, ভেরিয়েবল এক্সপেন্সেস কি, ফিক্সড এক্সপেন্সেস কি, তার সেলিং, তার সেলস ভ্যালু কত, সে কত লস প্রডিউস করছে, কত লস কত কন্ট্রিবিউশন মার্জিন সে প্রডিউস করছে, এটা আমরা দেখলাম। এখানে সে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তারা ইনভেস্টিগেট করার ফলে পেয়েছে যে ফিক্সড কস্টকে অ্যাভয়েড করতে পারছে না, এবং যে ইকুইপমেন্টটাকে ইউজ করা হয়, যে মেশিনটাকে ইউজ করা হচ্ছে, এটা কোনো রিসেল ভ্যালু নাই, অল্টারনেটিভ ইউজও নাই। তাহলে আমরা কি এটাকে রিটেন করব না এই ডিজিটাল ওয়াচকে আমরা এলিমিনেট করব, ড্রপ করব? ওকে, আমরা একটা ইনকাম স্টেটমেন্ট দেখি নেই, একটা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট এখানে দেওয়া আছে। যদি কিপ ডিজিটাল ওয়াচ থাকে তাহলে আমাদের এই অবস্থা, যদি এটাকে আমরা ড্রপ করি তাহলে আমাদের এখানে অবস্থা দেওয়া আছে, এবং এই দুইটা ডিফারেন্সিয়েট কম্পেয়ারও করা আছে, এখানে ইনক্রিমেন্টাল ডিফারেন্স এখানে দেওয়া আছে। ওকে, তো সেলস 5 লাখ, যদি আমরা ডিজিটাল ওয়াচ আমরা কন্টিনিউ করি তাহলে সেলস হচ্ছে 5 লাখ। যদি ডিজিটাল ওয়াচকে আমরা ড্রপ করতে চাই তাহলে সেলস হচ্ছে না, দ্যাট মিন্স আমার লস হচ্ছে বা ডিফারেন্সিয়াল নেগেটিভ ফিগার আসছে 5 লাখ। লেস ভেরিয়েবল এক্সপেন্সেস, যদি ডিজিটাল ওয়াচকে আমরা কন্টিনিউ করি তাহলে ভেরিয়েবল এক্সপেন্সেস হবে 2 লাখ, যেটা আমরা দেখে আসছি অলরেডি, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, শিপিং অ্যান্ড কমিশন। ওকে, অ্যান্ড যদি আমরা এটাকে ড্রপ করি তাহলে এই খরচগুলো হচ্ছে না, যেহেতু ভেরিয়েবল এক্সপেন্সেস, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি। সুতরাং ডিফারেন্স পজিটিভ ফিগার হচ্ছে 2 লাখ, অর্থাৎ 2 লাখ খরচ কমে যাবে যদি আমরা ডিজিটাল ওয়াচকে ড্রপ করি। ওকে, অ্যান্ড কন্ট্রিবিউশন মার্জিন
ডিজিটাল ওয়াচ নাও প্রডিউসেস 3 লাখ কন্ট্রিবিউশন মার্জিন। আর যদি আমরা ডিজিটাল ওয়াচকে বাদ দেই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কমে যাচ্ছে 3 লাখ। এখানে সে পজিটিভ ফিগার কন্ট্রিবিউশন মার্জিন, এখানে কন্ট্রিবিউশন মার্জিন নেগেটিভ ফিগার। লেস ফিক্সড এক্সপেন্সেস, জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, এটা ধরে রাখলেও আমাদের এই খরচটা সংগঠিত হবে। আর যদি এটাকে বাদ দেই তাহলেও বলা ছিল যে জেনারেল ফ্যাক্টরি ওভারহেডকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, এটা কন্টিনিউ হবে। সুতরাং এর মাধ্যমে আমার কোনো প্রফিট কমাচ্ছেও না বাড়াচ্ছেও না। সো জেনারেল ফ্যাক্টরি ওভারহেড। দেন স্যালারি অফ লাইন ম্যানেজার, যেহেতু লাইন ম্যানেজার মিনস হচ্ছে ফর ডিজিটাল ওয়াচ লাইন পারপাসেস বা ডিজিটাল প্রোডাক্ট লাইন ম্যানেজারের খরচ, এটাকে আমরা অ্যাভয়েড করার সুযোগ আছে। এখানে খরচটা হচ্ছে, এখানে খরচটা হচ্ছে না, সুতরাং ইট উইল ইনক্রিজ প্রফিট বা রেভিনিউ 90,000। দেন ডিপ্রিসিয়েশন, আমাদের স্পষ্ট বলা ছিল যে ডিজিটাল ওয়াচের যে ইকুইপমেন্ট ইউজ করা হচ্ছে তার রিসেল ভ্যালুও নাই, অল্টারনেটিভ ইউজ করার স্কোপও নাই। সুতরাং এটা প্রডিউস যদি কন্টিনিউ হয় তাহলেও ডিপ্রিসিয়েশনটা হবে, এটাকে যদি আমরা ড্রপ করি ডিসকার্ড করি তাহলেও ডিপ্রিসিয়েশনটা হচ্ছে। সুতরাং এর ফলে আমার প্রফিট ইনক্রিজও হচ্ছে না ডিক্রিজও হচ্ছে না। দেন অ্যাডভার্টাইজিং ডাইরেক্ট, অ্যাডভার্টাইজিং কস্টটাকে আমরা আমাদের বাদ দেওয়ার সুযোগ আছে। যদি আমরা এটা কন্টিনিউ করি তাহলে বিজ্ঞাপন হচ্ছে, কন্টিনিউ না করলে বিজ্ঞাপন হবে না, সুতরাং প্রফিট ইনক্রিজ করার একটা স্কোপ আছে, অ্যাভয়েড করা যাচ্ছে ফিক্সড কস্টটা। রেন্ট ফ্যাক্টরি স্পেস, এটাকেও অ্যাভয়েড করার সুযোগ আছে। এই ফ্যাক্টরি স্পেসকে আমরা কন্টিনিউ করলে খরচটা হচ্ছে, আর কন্টিনিউ না করলে বাদ দেওয়ার সুযোগ আছে, সুতরাং ইট ইনক্রিজ 70,000 প্রফিট। অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 30,000। এই জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। যদি কিপ ডিজিটাল ওয়াচকে আমরা এলিমিনেট করি তাহলেও এটাকে অ্যাভয়েড করার সুযোগ নাই। সুতরাং এটা আমার কন্ট্রিবিউশন মার্জিন বাড়াবেও না বা কমাবেও না, এটা আমার প্রফিট বাড়াচ্ছেও না কমাচ্ছেও না। বাদ দিলেও যা অবস্থা, বাদ না দিলেও একই অবস্থা। সো টোটাল ফিক্সড এক্সপেন্সেস হচ্ছে 4 লাখ। ইফ কিপ দ্য ডিজিটাল ওয়াচেস, total fixed expenses will be incurred 4 lakh. If digital watches drove out, then total fixed cost also incurred 1,40,000। অর্থাৎ প্রোডাক্টকে ড্রপ করলেও আমাদের খরচ হবে, ফিক্সড কস্ট হবে 1,40,000। তো নিট অপারেটিং লস, যদি ডিজিটাল ওয়াচেসকে আমরা ধরে আগাই, এটাকে ধরে রাখি, এটাকে রিটেন করি, কন্টিনিউ করি, তাহলে লস হচ্ছে পার ইয়ারে $1,00,000। বাট যদি আমরা ড্রপ করি ডিজিটাল ওয়াচকে তাহলে আমাদের লস হচ্ছে পার ইয়ারে 1,40,000। ডিফারেন্স ইজ নেগেটিভ ফিগার 40,000। দ্যাট মিনস যদি আমরা ডিজিটাল ওয়াচকে ড্রপ করি, ইলিমিনেট করি, তাহলে প্রফিট আরো লস আরো 40,000 ইনক্রিজ করে। প্রফিট তো বাড়বে না, প্রফিট ইনক্রিজ করবে না, বৃদ্ধি পাবে না, বরঞ্চ লস ইনক্রিজ করবে আরো 40,000। অর্থাৎ এক্সিস্টিং সিচুয়েশনে যদি ডিজিটাল ওয়াচকে কিপ করে প্রতিষ্ঠান সামনে আগায় তাহলে তার পার ইয়ারে লস হচ্ছে $1,00,000। যদি ডিজিটাল ওয়াচকে সে ড্রপ করতে চায়, ডিজিটাল ওয়াচ প্রোডাক্ট লাইনকে ইলিমিনেট করে ড্রপ করে, তাহলে তার পার ইয়ার লস হবে $1,40,000। সো the complete comprehensive income statement reveal that, সে কি রিভেল করছে, কি শোজ করছে, Lobel would earn 40,000 additional profit by retaining the digital watch line। যদি সে ডিজিটাল ওয়াচ লাইনকে রিটেইন করে তাহলে তার 40,000 প্রফিট রিটেইন করবে অথবা 40,000 লস কম হবে। সুতরাং কোম্পানির নামটা কি ছিল, লবেল কোম্পানি। সুতরাং লবেল কোম্পানির এই ডিজিটাল ওয়াচকে ধরে রাখা জরুরি, ধরে রাখা তার উচিত। এই বিষয়ে সিদ্ধান্তগুলো এরকমের, অর্থাৎ কোনো প্রোডাক্ট লাইনকে বা কোনো প্রোডাক্ট কোনো বিজনেস সেগমেন্টকে ড্রপ করবে কিনা, এলিমিনেট করবে কিনা, অথবা রিটেইন করবে কিনা, কন্টিনিউ করবে কিনা, অ্যাড করবে কিনা, এ জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা এভাবে সামনে আগাবো। অর্থাৎ ইনক্রিমেন্টাল, যদি আমরা প্রোডাক্ট লাইনকে কন্টিনিউ করি তখন আমাদের নেট ইনকাম বা লস কি হয় সেটা, যদি আমরা প্রোডাক্ট লাইনকে
ড্রপ করি, এলিমিনেট করি, তখন আমাদের নেট ইনকাম বা লস কি হয় সেটা। যদি দুইটা লসের মধ্যে পার্থক্য হয়, দ্যাট মিনস যদি লস ড্রপ করার ফলে লস কমে যায় বা প্রফিট ইনক্রিজ করে, সো আমরা প্রোডাক্ট লাইনকে ড্রপ করব, এলিমিনেট করব। বা ড্রপ করার ফলে যদি আমার লস আরো ইনক্রিজ করে বা প্রোডাক্ট বা প্রফিট কমে যায়, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে অবশ্যই এক্সিস্টিং প্রোডাক্ট অথবা এক্সিস্টিং সেগমেন্ট এটাকে কন্টিনিউ করতে হবে। ওকে, অ্যালোকেট লিমিটেড রিসোর্সেস। আমাদের বিজনেসের অর্থাৎ প্রতিষ্ঠানের রিসোর্স তো লিমিটেড, এটা লিমিটেড থাকতে পারে বা লিমিটেড হয় কোনো কোনো ক্ষেত্রে, মানে এটা আনলিমিটেড না যে যত খুশি ইউজ করে আমরা প্রোডাক্ট প্রডিউস করব। তো সুতরাং লিমিটেড রিসোর্সকে আমরা ওখানেই অ্যালোকেট করব যে প্রোডাক্ট বেশি লাভজনক। এই লিমিটেড রিসোর্স দ্বারা অন্য অন্য রিসোর্স দিয়ে না, যেটা লিমিটেড রিসোর্স, সেই লিমিটেড রিসোর্স দিয়ে যে প্রোডাক্ট লাভজনক আমরা ওই প্রোডাক্ট কি বেশি বা ওই প্রোডাক্টকে আমরা এমফাসাইজ দিব বা ওই প্রোডাক্ট আগে তৈরি করব, তারপর অন্য প্রোডাক্ট। যদি একাধিক প্রোডাক্ট প্রডিউস করা হয়, যদি মনে করা হয় যে না আমাদের র ম্যাটেরিয়ালসটা লিমিটেড, র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল না, সুতরাং এই র ম্যাটেরিয়ালস দ্বারা যে প্রোডাক্ট বেশি প্রফিট আর্ন করে, যে প্রোডাক্ট বেশি কন্ট্রিবিউশন মার্জিন প্রডিউস করে, আমরা ওই প্রোডাক্টটা আগে প্রডিউস করবো বা বেশি পরিমাণে প্রডিউস করবো। যদি লেবার লিমিটেড ফ্যাক্টর হয় বা লিমিটেড রিসোর্স হয়, তাহলে লেবার যে প্রোডাক্ট অল্প লেবার ইউজ করে বেশি কন্ট্রিবিউশন মার্জিন প্রডিউস করে, আমরা ওই প্রোডাক্টকে বেশি লেবার ইউজ করব। সেম আমাদের টাইম হতে পারে, মেশিন আওয়ার হতে পারে, বা মেশিন বেশি বা যে প্রোডাক্ট একই মেশিন ইউজ করে মানে হাই কন্ট্রিবিউশন মার্জিন প্রডিউস করে, আমরা ওই প্রোডাক্টকে আগে প্রডিউস করবো, ওই প্রোডাক্ট বেশি পরিমাণে যতগুলো সম্ভব ওই প্রোডাক্ট আমরা প্রডিউস করব। অর্থাৎ এই লিমিটিং রিসোর্সেস দ্বারা যে প্রোডাক্ট বেশি কন্ট্রিবিউশন মার্জিন প্রডিউস করবে, আমরা সেই প্রোডাক্টেই লিমিটেড রিসোর্সকে অ্যালোকেট করব। ওকে, অ্যালোকেট লিমিটেড রিসোর্স মিনস হচ্ছে যে রিসোর্স লিমিটেড সেটা আমরা কোথায় অ্যালোকেট করব। নর্মাল রুলস হচ্ছে যে প্রোডাক্ট বা যে প্রোডাক্ট লাইন লিমিটেড রিসোর্স দ্বারা হাইয়েস্ট কন্ট্রিবিউশন মার্জিন প্রডিউস করে, হাইয়েস্ট কন্ট্রিবিউশন মার্জিন ডেলিভার্ড করে, আমরা ওই প্রোডাক্টে লিমিটেড রিসোর্সটা প্রথমে অ্যালোকেট করব, তারপর অন্য কোথাও যদি এক্সপার্ট থাকে অন্য কোথাও আমরা অ্যালোকেট করব। সো দেখি আমাদের এখানে কি আমরা দেখতে পাচ্ছি। ফিক্সড কস্ট আর ইউজুয়ালি আনএফেক্টেড ইন দিস সিচুয়েশন, সো দ্য প্রোডাক্ট মিক্স that maximize the company's total contribution margin should ordinarily be selected. মানে এই লিমিটেড রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে ফিক্সড কস্ট আনএফেক্টেড, মানে ফিক্সড কস্ট আমাদের কনসিডার করব না। সুতরাং এই যে প্রোডাক্ট মিক্সড হবে বা সেলস মিক্স যাকে আমরা শিখে আসছিলাম, আমরা সিভিভিতে বলছিলাম সেলস মিক্স, যখন একাধিক প্রোডাক্ট থাকবে, তো সেই সেলস মিক্সের ক্ষেত্রে যে সেলস বা যে প্রোডাক্ট অথবা যে প্রোডাক্ট লাইন টোটাল কন্ট্রিবিউশন মার্জিন বেশি ইনক্রিজ করবে, ম্যাক্সিমাইজ করবে, তো সাধারণত আমরা ওই প্রোডাক্টটি লিমিটেড রিসোর্সকে আমরা ইউজ করতে যাব বা সিলেক্ট করব। ওকে, এ কোম্পানি শুড নট নেসেসারিলি প্রমোট দোজ প্রোডাক্ট দ্যাট হ্যাভ দ্য হাইয়েস্ট ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এ কোম্পানি শুড নট নেসেসারিলি প্রমোট দোজ প্রোডাক্ট that have the highest unit contribution margin. কোম্পানি শুধু যে প্রোডাক্ট হাইয়েস্ট কন্ট্রিবিউশন মার্জিন বা হাইয়েস্ট ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন প্রোডাক্ট করে তাকে প্রমোট করার দরকার নাই, সেটা প্রমোট করা খুব জরুরি না। বাট রাদার টোটাল কন্ট্রিবিউশন মার্জিন উইল বি ম্যাক্সিমাইজ, টোটাল কন্ট্রিবিউশন, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন না, বা টোটাল কন্ট্রিবিউশন মার্জিন উইল বি ম্যাক্সিমাইজড বাই প্রমোটিং দোজ প্রোডাক্ট or accepting those orders that provide the highest contribution margin in relation to the constraining resources বা limited resources. লিমিটেড রিসোর্স ইউজ করে যে প্রোডাক্ট হাইয়েস্ট কন্ট্রিবিউশন মার্জিন প্রডিউস করবে, হাইয়েস্ট কন্ট্রিবিউশন মার্জিন প্রোভাইড করবে, তো
তো সেটা নিয়েই কোম্পানির প্রমোট করা উচিত, অথবা সেই প্রোডাক্ট কি প্রমোট করা উচিত, সেই প্রোডাক্ট সেই অর্ডারই অ্যাকসেপ্ট করা উচিত যে প্রোডাক্ট হাইয়েস্ট কন্ট্রিবিউশন মার্জিন প্রডিউস করবে, ম্যাক্সিমাইজ করবে কোম্পানির ক্ষেত্রে, এবং যেটা আমাদের লিমিটেড রিসোর্স, যে লিমিটেড রিসোর্স ইউজ করে কোম্পানির বা প্রতিষ্ঠানের ওভারঅল কন্ট্রিবিউশন মার্জিন ম্যাক্সিমাইজ করবে, সে বিষয়ে প্রমোট করা উচিত, সে বিষয়ে জোর দেওয়া উচিত। আমি একটু আবার একটু রিভিউ করছি আবার, অর্থাৎ ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ডাজ নট ম্যাটার। পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন কনসিডার না করার চেয়ে এখানে বেশি এমফাসাইজ দেওয়া হবে যে লিমিটেড রিসোর্স ইউজ করে কে বেশি কন্ট্রিবিউশন মার্জিন প্রোভাইড করছে, সেটা আমরা এখানে কনসিডার করব। ওকে, Ensign company produces 2 products and selected data are shown below. Ensign company দুইটা প্রোডাক্ট প্রডিউস করে, প্রোডাক্ট 1 and প্রোডাক্ট 2। ওকে, প্রোডাক্ট 1 and প্রোডাক্ট 2। সো তার কিছু ডাটা দেয়া আছে। সেলিং প্রাইস পার ইউনিট 60 and প্রোডাক্ট 2 50। Less variable expenses per unit of product 1 36 and product 2 35। So contribution margin per unit of product A 24 and product B 15। সুতরাং আমরা যদি খালি চোখে দেখি ইউনিট বেসিসে, তাহলে প্রোডাক্ট 1 contribution margin 24 and product 2 contribution margin only 15। That means product 1 produces higher contribution margin rather than product 2। কারেন্ট ডিমান্ড পার উইক ইউনিটস, বর্তমানে ডিমান্ড হচ্ছে মার্কেটে প্রোডাক্ট 1 এর 2000 ইউনিটস এন্ড প্রোডাক্ট 2 2200 ইউনিটস। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 40% এন্ড 30%। প্রোডাক্ট 1 এর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বেশি এন্ড প্রোডাক্ট 2 এর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বেশি। বাস প্রসেসিং টাইম রিকোয়ার্ড অন মেশিনস A1 পার ইউনিট। সুতরাং টাইম রিকোয়ার্ড করে মেশিন A1 প্রোডাক্ট এ তৈরি করতে প্রয়োজন হয় 1 মিনিট এবং প্রোডাক্ট 2 তৈরি করতে প্রয়োজন হয় হাফ মিনিট, দ্যাট মিন্স 0.5 মিনিট। এখানে টাইমটা কিন্তু বেশি কনজিউম করছে, দ্বিগুণ কনজিউম করছে প্রোডাক্ট A1, প্রোডাক্ট 1 এন্ড প্রোডাক্ট 2 টাইম কনজিউম করছে কম। মেশিন A1 টাইপ মেশিন ইউজ করার ক্ষেত্রে সে টাইম কনজিউম করে কম, প্রোডাক্ট 2 এন্ড প্রোডাক্ট 1 কনজিউম করছে 2 এর দ্বিগুণ, 2 এর ডাবল যাকে বলি আমরা। এখানে 1 মিনিট, দ্যাট মিন্স বলতে পারি 60 সেকেন্ডস, এখানে 0.5 মিনিটস, দ্যাট মিন্স 30 সেকেন্ডস। ওকে, machine A1 is constant resources and is being used 100% at 100% of its capacity। মেশিন A1 হচ্ছে আমাদের লিমিটেড রিসোর্সেস বা কনস্ট্যান্ট রিসোর্সেস, এটা অ্যাভেলেবেল না, যত খুশি অত আমরা ইউজ করতে পারছি না মেশিন A1। এবং বর্তমানে এই মেশিনটা 100% ক্যাপাসিটি ইউজ করা হচ্ছে। দেয়ার এক্সেস ক্যাপাসিটি অন অল আদার মেশিন, কিন্তু অন্য যে মেশিনগুলো এই A1 মেশিন ছাড়া অন্য যে মেশিনগুলো ইউজ করা হচ্ছে তার যথেষ্ট এক্সেস ক্যাপাসিটি রয়েছে, সেটা আমরা ইচ্ছামতো ইউজ করার সুযোগ রয়েছে। কিন্তু মেশিন A1 এটা লিমিটেড রিসোর্সেস, এটা কনস্ট্যান্ট রিসোর্সেস, এটা 100% আমরা ইউজ করেছি, এটা বেশি ইউজ করার স্কোপ আমাদের নাই। মেশিন A1 হ্যাজ ক্যাপাসিটি অফ 2400 মিনিটস পার উইক। মেশিন A1 সর্বোচ্চ ক্যাপাসিটি আছে 2400 মিনিট ক্যাপাসিটি তার, এটা সে সাপ্লাই দিতে পারে, এটা সে ইউজ করতে পারে যে কোনো আইদার প্রোডাক্ট 1 অর প্রোডাক্ট 2, আইদার 1 and 2। সর্বোচ্চ 2400 মিনিটস এই মেশিন A1 পার উইকে কাজ করতে পারে। শুড এনসাইন ফোকাস দ্য ইটস এফোর্ট অন প্রোডাক্ট 1 অর প্রোডাক্ট 2? এখন সে প্রোডাক্ট কি 1 এ এমফাসাইজ দিবে না প্রোডাক্ট 2 এ দিবে? দ্যাট মিন্স যেটা আমাদের রিসোর্সেস, যেটা আমাদের লিমিটেড রিসোর্সেস বা কনস্ট্যান্ট রিসোর্সেস মেশিন A1, সেই মেশিন A1 দ্বারা কি প্রোডাক্ট 1 প্রথম প্রডিউস করা হবে না প্রোডাক্ট 2 প্রডিউস করা হবে? অর্থাৎ আমরা প্রোডাক্ট 1 কি ফুল মাত্রায় প্রডিউস করব না প্রোডাক্ট 2 ফুল মাত্রায় প্রডিউস করব? ওকে, এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আমাদের লিমিটেড রিসোর্স যেটা আছে সেটা আমরা কোথায় অ্যালোকেট করব, প্রোডাক্ট 1 এ না প্রোডাক্ট 2 এ। ওকে,
The key is the contribution margin per unit of the constant or limited resources. The key in these cases, the contribution margin per unit of the constant or limited resources. Contribution margin per unit on the basis of limited resources, not contribution margin per unit. Contribution margin per unit, general contribution margin. Contribution margin per unit of the constant or limited resources. On the basis of limited resources, contribution margin per unit কত সেটা আমরা এখন কনসিডার করার বিষয় বা দেখার বিষয়। ওকে, contribution margin per unit of product A, product 1 24 and product 2 15. Contribution margin per unit of product 1 24 and product 2 $15. Okay, time required to produce one unit. একটা প্রোডাক্ট 1 তৈরি করতে প্রয়োজন হয় 1 মিনিট, বাট একটা প্রোডাক্ট 2 তৈরি করতে প্রয়োজন হয় 0.5 মিনিটস, দ্যাট মিন্স 30 সেকেন্ড অ্যান্ড 60 সেকেন্ড, অথবা 1 মিনিট অ্যান্ড হাফ মিনিটস। প্রোডাক্ট 1 তৈরি করতে প্রয়োজন হয় 1 মিনিট, প্রোডাক্ট 2 তৈরি করতে প্রয়োজন হয় 0.50 মিনিট। So contribution margin per minute equal to 24 and 30. On the basis of limited resources, on the basis of constant resources, contribution margin per minute, product 1 24 and product 2 30. যদিও product 1 এর normal বা general contribution margin per unit is higher than the product 2, but on the basis of limited resources, contribution margin of product 2 is higher than product 1, 30 and 24. So this is the factor. যে কোনো ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে মেশিন এর টাইম, এওয়ান মেশিনের টাইমটা অর্থাৎ মিনিটটা আমাদের লিমিটিং ফ্যাক্টর। যদি এখানে র ম্যাটেরিয়ালস হতো তাহলে র ম্যাটেরিয়ালসের বেসিসে আমরা দেখতাম যে কন্ট্রিবিউশন মার্জিন পার র ম্যাটেরিয়ালস বা কনজিউম পার ইউনিট অফ র ম্যাটেরিয়ালস। যদি এটা লেবারে হতো তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পার লেবার আওয়ার, অর্থাৎ যেটা আমাদের লিমিটেড রিসোর্সেস, যেটা আমাদের কনস্ট্যান্ট রিসোর্সেস, অন দ্য বেসিস অফ দিস we considered the contribution margin per limited resources. Okay, এখন Ensign should emphasize product 2 because it generates a contribution margin of 30 per minute of the constant resources relative to 24 per minutes of product 1. সুতরাং এনসাইনের এমফাসাইজ দেওয়া উচিত, প্রমোট করা উচিত প্রোডাক্ট 2 কে, নট রাদার দ্যান প্রোডাক্ট 1, because product 2 contribute product 2 generates or product 2 produces a contribution margin of 30 per minute rather than product 1. Product 1 generates or produces $24 contribution margin per minute, যেটা আমার লিমিটেড রিসোর্সেস। ওকে, তো Ensign can maximize its contribution margin by first producing product 2 to meet customer demand and then using the remaining capacity to produce product 1. প্রথমে Ensign প্রমোট করবে প্রোডাক্ট 2 প্রডিউস করতে। প্রোডাক্ট 2 কাস্টমারের যে ডিমান্ড আছে সেটা মিট করার পর, সেটা ফুলফিল করার পর, then using remaining capacity to produce product 1. দেন মেশিন যে 1 রয়েছে তার ক্যাপাসিটিকে ইউজ করা হবে প্রোডাক্ট 1 তৈরি করার ক্ষেত্রে। প্রথম অ্যালোকেট করা উচিত এনসাইনের প্রোডাক্ট 2 তৈরি করতে। প্রোডাক্ট 2 যে কাস্টমারের যে ডিমান্ড আছে, বাজারে যে তার যে ডিমান্ড রয়েছে সেটা সম্পূর্ণ প্রডিউস করার পর প্রোডাক্ট 1 প্রডিউস করা উচিত। অর্থাৎ এই মেশিন A1 যখন অ্যালোকেট করা হবে, প্রথম অ্যালোকেট করা হবে প্রোডাক্ট 2 এ। প্রোডাক্ট 2 এর কাস্টমারের যে ডিমান্ড সেই পরিমাণ প্রডিউস করার পর যদি এক্সেস থাকে, মেশিন A1 এর ক্যাপাসিটি থাকে, ওই ক্যাপাসিটি দিয়ে আমরা প্রডিউস করব, ওই ক্যাপাসিটি দিয়ে Ensign প্রডিউস করবে প্রোডাক্ট 1. দ্য ক্যালকুলেশন উড বি পারফর্মড অ্যাজ ফলোস। আমরা ক্যালকুলেশনটা নেক্সট স্লাইডে দেখছি। ওকে, অ্যালোকেটিং constant resources, machine A1. Okay, weekly demand for product 2. আমরা আগের স্লাইডে বলে আসছি যে প্রোডাক্ট 2টা তৈরি করে বেশি, কারণ প্রোডাক্ট 2 এর কন্ট্রিবিউশন মার্জিন বেশি অন দ্য বেসিস অফ লিমিটেড রিসোর্সেস। প্রোডাক্ট 2 এর ডিমান্ড হচ্ছে 2200 ইউনিটস,
and time required per unit is 50.50 মিনিট। টাইম রিকোয়ার্ড হচ্ছে 50.50 মিনিট, অর্থাৎ 30 সেকেন্ড বলতে পারি আমরা, এটা রিকোয়ার্ড হচ্ছে। সুতরাং টোটাল টাইম রিকোয়ার্ড টু মেক প্রোডাক্ট 2, total time required to produce or to make product 2 1100 মিনিট, অর্থাৎ প্রোডাক্ট 2 তৈরি করতে, প্রোডাক্ট 2 প্রডিউস করতে 1100 মিনিট প্রয়োজন। প্রথমে অ্যালোকেশন করা হবে 1100 মিনিট টু প্রোডাক্ট 2। টোটাল টাইম অ্যাভেলেবেল 2400, টোটাল টাইম পাওয়া যাচ্ছে 2400 মিনিটস, আমরা উপরে দেখাচ্ছিলাম। টাইম used to make product 2 1100, the available for product A1 1300 minutes। প্রথমে আমরা প্রোডাক্ট 2 তে অ্যালোকেট করলাম 1100 মিনিটস, কারণ 1100 তার সর্বোচ্চ বা মার্কেট ডিমান্ড আছে 2200 ইউনিটস। 2200 ইউনিটস হোল প্রোডাক্ট প্রডিউস করতে তার প্রয়োজন হচ্ছে 1100 মিনিটস। সুতরাং রিমাইনিং time available for product 1 is 1300 minute। Time required per unit 1 minutes, product A1 তৈরি করতে প্রয়োজন হয় 1 মিনিট প্রত্যেকটা তৈরি করতে। সো প্রোডাকশন অফ প্রোডাক্ট অন 1300 ইউনিটস। সো আমাদের মিক্সটা এরকমের, প্রোডাক্ট 2 তৈরি করা হবে 2200 ইউনিটস, এটা মার্কেটের ফুল ডিমান্ড তৈরি করা হবে, অ্যান্ড প্রোডাক্ট A1 তৈরি করা হবে 1300 ইউনিটস, যদিও প্রোডাক্ট A1 এর ডিমান্ড রয়েছে 2000 ইউনিটস, যেটা আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসছিলাম। দেখে নিচ্ছি আমরা আবার। কারেন্ট ডিমান্ড, যে কারেন্ট ডিমান্ড পার উইক ইউনিটস 2000 অ্যান্ড 2200। আমরা 2200 যেহেতু প্রোডাক্ট 2 এর ডিমান্ড contribution margin per unit on the basis of limited resources or constant resources, সুতরাং আমরা 2200 ইউনিটস আগে তৈরি করে নিব, তারপর যে পরিমাণ আমাদের এক্সিস্টিং রিসোর্স রয়েছে সেটা দ্বারা, যদিও তার ডিমান্ড বেশি 2000 ডিমান্ড, কিন্তু আমরা এটা সব ডিমান্ড তৈরি করতে পারছি না, কারণ আমাদের রিসোর্স লিমিটেড রয়েছে, দ্যাট মিনস মেশিন A1 লিমিটেড রয়েছে। সো মেশিন A1 দ্বারা যে প্রোডাক্ট, দ্যাট মিনস প্রোডাক্ট 2 বেশি কন্ট্রিবিউশন মার্জিন প্রডিউস করছে, সুতরাং আগে আমরা প্রোডাক্ট 2 এর যেটা ডিমান্ড মার্কেটে সেটা তৈরি করে নিচ্ছি, দেন আমরা রিসোর্স অ্যালোকেটেড করছি প্রোডাক্ট A1 এ। ওকে, এখানে যেমন এর হচ্ছে 2400 তার ক্যাপাসিটি টোটাল, তার ফুল ক্যাপাসিটি হচ্ছে 2400 মিনিটস। এই 2400 মিনিটস থেকে আমরা প্রোডাক্ট অনকে প্রথম ফুল আমরা রিসোর্স অ্যালোকেট করলাম, দেন আমরা প্রোডাক্ট 2 এ যতটুকু বাকি থাকে সেটা আমরা প্রোডাক্ট 2 এ দিয়েছি, প্রোডাক্ট 1 এ দিয়েছি। প্রথমে আমরা প্রোডাক্ট 2 এ দিয়েছি, তারপর প্রোডাক্ট 1 এ দিয়েছি, কারণ প্রোডাক্ট 2 contribution margin per unit on the basis of limited resources is higher than the product 1. Okay, আমরা এখানে ছিলাম, এখন দেখছি। So according to the plan we will produce 2200 units of product 2 and 1300 of product 1. Contribution margin looks like this. So production and sales, product on 1300, আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছিলাম যেহেতু লিমিটেড ফ্যাক্টর, সুতরাং এটা আমরা আগে তৈরি করেছি আমরা প্রোডাক্ট 2 2200, দেন প্রোডাক্ট 1 1300 ইউনিটস, এন্ড কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট প্রোডাক্ট 1 24 এন্ড প্রোডাক্ট 2 15 পার ইউনিট, কিন্তু এটা অন দ্য বেসিস অফ লিমিটিং ফ্যাক্টর না, পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন প্রোডাক্ট 1 24 এন্ড প্রোডাক্ট 2 15। সো টোটাল কন্ট্রিবিউশন মার্জিন 13,200 for product 1 and 33,000 for product 2. So the total contribution margin for Ensign is 64,200. এক্ষেত্রে তার মোট কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 64,200। সো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে হাউ টু অ্যালোকেট লিমিটেড রিসোর্সেস আর হাউ টু অ্যালোকেট কনস্ট্যান্ট রিসোর্সেস। যদি কোনো রিসোর্স কনস্ট্যান্ট হয়, লিমিটেড হয়, অ্যাভেলেবেল না থাকে,
তাহলে লিমিটেড রিসোর্স ইউজ করে অন দ্য বেসিস অফ লিমিটেড রিসোর্সেস হুইচ প্রোডাক্ট প্রডিউসেস হাইয়েস্ট আর হায়ার কন্ট্রিবিউশন মার্জিন, আমরা ওই প্রোডাক্টটাকে আগে তৈরি করব, ওই প্রোডাক্ট লাইনকে আমরা আগে তৈরি করব যে প্রোডাক্ট লিমিটেড রিসোর্সের বেসিসে হাইয়েস্ট কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউট করে। ওকে, সো আমরা একটু অ্যাট এ গ্লান্সে যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা এভাবে দেখতে পাচ্ছি। আমরা প্রথমে আজকের লেকচার যেটা দেখেছি সেটা হচ্ছে সেলস ভার্সেস ফার্দার প্রসেসিং। আমরা কি সেলস করব না ফার্দার প্রসেস করব, একটা নর্মাল রুলস কি সেটা আমরা দেখেছিলাম, একটা এক্সাম্পলও আমরা দেখেছি। তারপরে আমরা আলোচনা করেছিলাম রিপেয়ার্স, রিটেইন অর রিপ্লেসমেন্ট ইকুইপমেন্ট বা রিপ্লেসমেন্ট মেশিন, আমরা কি আগেরটা ধরে রাখবো মেশিন না নতুন মেশিন রিপ্লেসমেন্ট করব, এই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং এক্সাম্পল সহকারে দেখেছি। দেন ইলিমিনেট এ বিজনেস সেগমেন্ট, একটা প্রোডাক্ট অথবা বিজনেস সেগমেন্টকে যদি সে আনপ্রফিটেবল হয় সেটাকে আমরা ইলিমিনেট করব, ড্রপ করব না কন্টিনিউ করব। তো এক্ষেত্রে ওয়েটা কি, কি সিস্টেমে বা কি নিয়মে আমরা এটা এই বিষয়ে সিদ্ধান্ত নিব সে বিষয়ে আমরা এক্সাম্পল দেখেছি। অ্যান্ড ফাইনালি আমরা দেখেছিলাম অ্যালোকেটেড লিমিটেড রিসোর্সেস, যদি কোনো রিসোর্স লিমিটেড হয় এবং একাধিক প্রোডাক্ট প্রডিউস করার সুযোগ থাকে বা প্রোডাক্ট লাইন থাকে, তো সেক্ষেত্রে লিমিটেড রিসোর্সকে আমরা কোথায় অ্যালোকেট করব এটা আমরা আলোচনা করেছি এবং একটা এক্সাম্পলের মাধ্যমে দেখেছি। সো বেসিক্যালি এই রিলেভেন্ট কস্ট অ্যান্ড ডিসিশন মেকিং চ্যাপ্টারের এগুলোই ছিল বেসিক আলোচ্য বিষয় বা আলোচনার দিক। আমরা এই দুইটা লেকচারে, লেকচার 8 এবং 9, এই দুইটা লেকচারে এই চ্যাপ্টারের আমরা A to Z আলোচনা করার চেষ্টা করেছি। আমরা এই স্লাইডটা তৈরি করেছি বেসিক্যালি গেরিসনের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং 16 এডিশন বই থেকে। আমরা অলসো ইউজ করেছি বা সহায়তা নিয়েছি কাইসুর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং টুলস ফর বিজনেস ডিসিশন মেকিং, এই দুইটা বইয়ের মাধ্যমে আমরা বেশি ইউজ করেছি গেরিসনের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং 16 এডিশনের বইটা। প্রিভিয়াস এডিশন হলে অসুবিধা নাই, সেটাও চলবে। তো বরাবরের মতো আজকেও একই কথা বলবো যে এই বই দুইটা দেখতে পারো, এর অনলাইন ভার্সন পাওয়া যাচ্ছে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। হয়তো বা 16 পাবে না, আগের এডিশন পেতে পারো, ইজিলি পাবে। তোমরা তো অনলাইনের টাইম হয়তো কম দাও না, টাইম ভালোই আমরা অনলাইনে কিল করি, টাইমটা কিল করি। তো সুতরাং সেখান থেকে একটু বইটা দেখতে পারো, এটা ডাউনলোড করার স্কোপ আছে, সুযোগ আছে। হয়তো 16 না পেলেও একটু প্রিভিয়াস এডিশনটা ফ্রি পাওয়া যাবে। এই বই দুইটা দেখবে, প্লাস বাংলাদেশি রাইটারের, যেটা বরাবরের মতো করে বলে আসছি, বাংলাদেশের রাইটারের যে বইগুলো আছে যেটা বেশি তোমাদের কলেজে ইউজ করা হয়, তোমরা সেই বইটাও ফলো করতে পারো, কারণ সেই বইয়ে পরীক্ষার উপযোগী করে বা প্রিভিয়াস পরীক্ষার কোশ্চেনগুলো দেয়া আছে, পাশাপাশি অনেক এক্সাম্পল দেয়া আছে, অনেক উদাহরণ দেয়া আছে। এই আলোচনা একটা গাইডলাইন আমরা পেলাম, এই গাইডলাইনের আলোকে উদাহরণ দেখে করলে তুমি দেখবে যে তোমার জন্য তখন নিজে নিজেই এটা সহজে করতে পারবে। এবং কলেজ যখন খুলে যাবে তখন অবশ্যই তোমরা ক্লাসে যাবে, কারণ ক্লাসের বিকল্প আমাদের এই অনলাইন ক্লাস না, তোমাকে ক্লাসে যেতেই হবে। এটা হচ্ছে ওই ক্লাসের পাশাপাশি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে, যে কথাগুলো আমি এর আগেও বলে আসছি। সুতরাং কলেজ খুললে অবশ্যই ক্লাসে যাবে। তো আজকে আমাদের লেকচার আমরা এখানে শেষ করতে চাই। সর্বশেষ তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।